আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডমিশন প্রস্তুতি ক্লাসের আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সন্ধির আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সন্ধির দুইটা পার্টের মধ্যে স্বরসন্ধি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। আশা করি গত দুইটা ক্লাস দেখে তোমরা বুঝতে পেরেছো যে সন্ধিটা আসলে কতটা সহজ করে জানা যায়, বোঝা যায়। তো আজকে ব্যঞ্জন সন্ধিটাকেও তোমরা যদি ব্যঞ্জন সন্ধির প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা করো, তাহলে আজকেও তোমাদের কাছে মনে হবে সন্ধিটা আরও ইজি। অর্থাৎ আজকে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে কথা বলবো। ব্যঞ্জন সন্ধির তিনটা প্রকার, তিনভাবে ব্যঞ্জন সন্ধি হয়। এক নাম্বার হচ্ছে ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি। এই একটা প্রকার। এখানে দেখো, এটার নিয়ম হচ্ছে একটা মাত্র, বর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হবে। অর্থাৎ বর্গের তৃতীয় বর্ণ বলতে এখানে কি বোঝানো হয়েছে? তোমরা কিন্তু 5টা বর্গ নিয়ে 25টা বর্গীয় বর্ণ চিনো কিন্তু। ক খ গ গ উ চ ছ জ জ নিয় ট ঠ ড ড ধন্তন্য থ থ ধ ধ মধ্যাহ্ন। এই যে প ফ ব ব ম, এই যে 25টা বর্ণ 5টা বর্গ নিয়ে ওই বর্গের তৃতীয় সারির যে বর্ণগুলো থাকবে, সেই তৃতীয় সারির বর্ণ যদি কোনো শব্দের মধ্যে দেখো, সে তৃতীয় সারির বর্ণটাকে উঠিয়ে দিয়ে সেখানে প্রথম সারির বর্ণ বসাবা। যেমন দেখো এখানে দিগন্ত, এই দিগন্তের মধ্যে ঘ হচ্ছে তৃতীয় সারির বর্ণ, অর্থাৎ বর্গের তৃতীয় বর্ণ এটা। আর এর প্রথম বর্ণ কি? ক খ ঘ। ঘ হচ্ছে তৃতীয় বর্ণ, প্রথম বর্ণ ক। এই দেখো দিক যোগ অন্ত, দিগন্ত। বুঝতে পারছো? এরপরে স্বরধ্বনি প্লাস ব্যঞ্জনধ্বনি, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রকার। এখানের জন্য একটা নিয়ম, স্বরধ্বনির পরে যদি চ হলে তা দিতে হবে। স্বরধ্বনির পরে চ হলে, যেমন দেখো অনুচ্ছেদের মধ্যে রস্যুকার, এটা কিন্তু স্বরধ্বনি। এ রস্যুকার থাকলে সেখানে যে পরে যদি রস্যুকারের পরে যদি চ হয়, সে চটা দ্বিত্ব হবে। দেখো এখানে দ্বিত্ব করা হয়েছে। যেমন এই দেখো অনুযোগ চ্যাত, অনুচ্ছেদ, দ্বিত্ব করা হয়েছে। এরপর 3 নাম্বার ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? এখান থেকে, অর্থাৎ ভর্তি পরীক্ষায় যখন কোশ্চান করা হয়, তখন এই ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন এখান থেকে কোশ্চান করবে। ব্যঞ্জন সন্ধির এই জায়গা থেকে কোশ্চান করবে। এখানে মোট নিয়ম আছে 7টা। একদম খুব ইজিভাবে তোমাদেরকে এখানে দিয়েছি, একদম সহজ ভাষায়। এর চেয়েও সহজ ভাষায় বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে তুমি পাবা না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তোমারে, যদি তুমি এর থেকেও সহজ ভাষায় বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে পাও, তাহলে আমাকে ইনবক্সে এসে নক দিয়ে যে ভাইয়া দেখেন আপনার কথা ঠিক হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তোমাকে। তো দেখো 1 নাম্বার নিয়মে বলছে রস্যাউর পরে যদি খণ্ড ত হয়, তাহলে রস্যাউর পর খণ্ড ত হয়। অর্থাৎ রস্যাউ থাকলে, কোনো শব্দের মধ্যে যদি রস্যাউ থাকে, সেই শব্দের পরে সেই শব্দে রস্যাউর পরে যে বর্ণ থাকবে, আবারও কথাটা বুঝিও, রস্যাউ, কোনো শব্দের রস্যাউ আছে এবং রস্যাউর পরে যে বর্ণটা আছে সেই বর্ণটাকে উঠিয়ে দিয়ে সেখানে খণ্ড ত বসাবা। কারণ নিয়ম হচ্ছে রস্যাউর পরে সবসময় খণ্ড ত বসবে। তার মানে খণ্ডটা যেহেতু বসাতে হবে, রস্যাউর পরে যেই বর্ণে থাকুক না কেন সেই বর্ণকে উঠিয়ে দিবা, উঠিয়ে দিয়ে সেখানে খণ্ডটা বসাবা। যেমন দেখো উচ্ছেদ, রস্যাউর পরে চ আছে, চকে উঠিয়ে দিছে, সেখানে কি খণ্ডটা বসানো হয়েছে, আর্থা কি ছেদ, এ ছেদ। উড্ডিন, রস্যাউর পরে ঢ আছে, ঢকে উঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে থ, উথ যোগ ধিন। এরপরে উদ্ধার, এটার জন্য একটা ভিন্ন নিয়ম, কিন্তু এটা এই নিয়মের মধ্যেও করা যায়। যেমন দেখো রস্যাউর পরে ধ আছে, ধকে উঠিয়ে দাও, সেখানে খণ্ডটা বসবে, তাহলে উথ যোগ ধার। উল্লাস, উথ যোগ লাস। উদ্ধোগ, উথ যোগ ধোগ। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ 1 নাম্বার নিয়ম তোমরা ক্লিয়ার হয়েছে আশা করি। 2 নাম্বার নিয়ম, প এর পরে দ হয়, মানে কোনো শব্দের মধ্যে প থাকলে সেই প এর পরে যেই বর্ণই থাকুক না কেন সেই বর্ণকে উঠিয়ে দিয়ে সেখানে ধ বসাইয়া দিবা। যেই বর্ণই থাকুক,
পয়ের পরে যে বর্ণে থাকুক সেই বর্ণকে উঠিয়ে দিয়ে সেখানে ধ বসিয়ে দিবা, তাহলে সেটা সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। যেমন দেখো পদ্ধতি, পদ্ধতির মধ্যে পয়ের পরে ধ আছে, এটা একদম খাস অর্থাৎ শব্দগতভাবে আছে, এখানে আছে তো আছে, ঠিক আছে, পদ যোগ তি। এই দেখো পরেরটা দেখো, বিপদচয়, বিপদচয়, এ পয়ের পরে চ আছে, এই চকে উঠিয়ে দিয়ে সেখানে ধ বসানো হয়েছে। এই দেখো ধ বসানো হয়েছে, অর্থাৎ এই যে নিয়ম হচ্ছে পয়ের পরে সবসময় ধ বসবে, সেখানে পয়ের পরে যেই বর্ণে থাকুক না কেন কোনো সমস্যা নাই, প আছে পয়ের পরে ধ বসাই দেবা। বিপদজাল, পয়ের পরে ধ বসবে আমাদের নিয়ম, তো পয়ের পরে ঝ আছে, ঝকে উঠিয়ে দিয়ে সেখানে ধ বসানো হয়েছে, এরপরে জাল আছে, অর্থাৎ দ্বিতীয় নিয়মটাও আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ প্রথম নিয়মে রস্যউ থাকলে রস্যের পরে যেই বর্ণে থাকুক না কেন সেটাকে উঠিয়ে দিয়ে খণ্ডট বসাবো। এরপরে দ্বিতীয় নিয়মে হচ্ছে প এর পরে যে বর্ণে থাকুক না কেন সেই বর্ণকে উঠিয়ে দিয়ে আমরা সেখানে ধ বসাবো। তৃতীয় নিয়ম, কোনো শব্দের মধ্যে থ থাকলে, খণ্ড থ থাকলে সেই খণ্ডটাকে উঠিয়ে দিয়ে একদম উঠাইয়া দেব, উঠিয়ে দিয়ে সেখানে ধ বা ধ বসবে। যেমন দেখো তৎকাল, তৎকাল, এখানে তৎকালের মধ্যে খণ্ড তো আছে, খণ্ডটাকে উঠিয়ে দিয়ে দেখো ধ বসানো হয়েছে, তাহলে তৎ যোগ কাল, কাল, ঠিক আছে। এরপরে খুদ পিপাসা, এখানে খণ্ড তো আছে, খণ্ডটাকে উঠিয়ে দিয়ে সেখানে ধ বসানো হয়েছে, দেখছো একদম উঠিয়ে দিবা, অর্থাৎ খণ্ডটা আছে সেটা একবারে উঠাইয়া দিবা, উঠিয়ে দিয়ে সেখানে ধ কিংবা ধ বসাবা, যেটা বসাই আর কি, শব্দটা বাংলায় যেটা বসানো উচিত সেটা বসাবা। এরপরে 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়মে নাসিক্য বর্ণের পরিবর্তে ম হয়, অর্থাৎ কোনো শব্দের মধ্যে নাসিক্য বর্ণ থাকলে সে নাসিক্য বর্ণকে উঠিয়ে দিবা। নাসিক্য বর্ণগুলো কি কি? বর্ণের বর্গের বর্গের পঞ্চম বর্ণগুলো, বর্গের পঞ্চম বর্ণগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। আমার কথা বুঝতে পারছো? তো এখানে যদি বর্গের পঞ্চম বর্ণগুলোর মধ্যে নাসিক্য বর্ণ 5টা, তার মধ্যে মত বসবে, আর থাকে বাকি 4টা, হ্যাঁ বাকি 4টা থাকে, অর্থাৎ একটা হচ্ছে যে নিয়, উয়, নিয়, ধুন্তন্য, আর একটা হচ্ছে মূর্ধন্য। এই 4টা, এই 4টা যখন দেখবা, এই 4টা যখন দেখবা, এই 4টাকে উঠিয়ে দিয়ে সেখানে ম বসাবা। যেমন দেখো শঙ্কা, এখানে উ আছে, নাসিক্য বর্ণ আছে, সেটাকে উঠিয়ে দিয়ে সেখানে ম বসানো হয়েছে, একদম উঠাইয়া দেবা। এরপর সঞ্চয়, এখানে নিয় আছে, নিয়টাকে উঠিয়ে দিয়ে সেখানে ম বসানো হয়েছে। কথা বুঝতে পারছো? যদি কোনো শব্দের মধ্যে নাসিক্য বর্ণ দেখো, সেই নাসিক্য বর্ণকে উঠিয়ে দিয়ে সেখানে ম বসাবা, তাহলে তোমার সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। 5 নম্বর নিয়ম, কোনো শব্দের মধ্যে অনুষ্কার থাকলে, অনুষ্কার থাকলে অনুষ্কারকে উঠিয়ে দিয়ে সেখানে ম বসাবা। প্রথম নিয়ম হচ্ছে যে নাসিক্য বর্ণ থাকলে নাসিক্য বর্ণ উঠিয়ে দিয়ে ম বসাবা। দ্বিতীয় নিয়ম হচ্ছে অনুষ্কার থাকলে অনুষ্কার উঠিয়ে দিয়েও ম বসাবা। যেমন দেখো সংবাদ, সংবাদের মধ্যে যে অনুষ্কার আছে, এই অনুষ্কারকে উঠিয়ে দিয়ে এখানে ম বসানো হয়েছে, তাহলে কি হচ্ছে? সমযোগ বাদ। এরপরে দেখো সংযম, সমযোগ যম, সংলাভ, সমযোগ লাভ, সংহার, সমযোগ হার, সংশয়, সমযোগ শয়। এভাবে করে যত শব্দ আছে সব একই নিয়ম, অনুষ্কার আছে, অনুষ্কার উঠিয়ে দিই ম বসাবা। 6 নম্বর নিয়ম, নিয় থাকলে, নিয় থাকলে নিয়ের পরিবর্তে দন্তন্য বসবে। যেমন রানী, এই রানীর মধ্যে দেখো রাজ যোগ নি, রাজ যোগ নি, এ দেখো এই নিকে উঠাইয়ে দিয়ে সেখানে দন্তন্য বসানো হয়েছে, অর্থাৎ নি থাকলে, নিয় থাকলে সেই নিয়কে উঠাইয়ে দিয়ে সেখানে দন্তন্য হবে। কথা বুঝতে পারছ? নিয়কে উঠিয়ে দিয়ে সেখানে দন্তন্য হবে। এরপরে হচ্ছে যে 7 নম্বর নিয়ম, 7 নম্বরের মধ্যে মূর্ধন্যস্ব এবং ঠ যদি যুক্ত বর্ণ থাকে,
তাহলে সেখানে এটাকে ভাঙবা কিভাবে? তখন স এর জায়গায় স থেকে যাবে, স থাকবে, যে সাথে যে ট আছে এ ট এর পরিবর্তে ত কিংবা থ, ত কিংবা থ বসাবা। যেমন দেখো কৃষ্টি, কৃষ্টি, এই কৃষ্টির মধ্যে এই কৃষ ঠিক আছে, এই যে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ থাকবে, যে ট আছে টকে উঠিয়ে দিয়ে সেখানে থ বসানো হয়েছে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনের 7টা নিয়ম। এই 7টা নিয়ম থেকে তুমি বিশ্বাস না হলে তোমাকে আমি বলি, তুমি যেই কোনো একটা বাংলা দ্বিতীয়পদের একটা প্র্যাকটিস বই নাও, সন্ধিতে যাও, সন্ধিতে ব্যঞ্জন সন্ধি থেকে যত ধরনের কোশ্চান এসেছে এই 7টা নিয়মের ভিতরে আছে। তোমার বিশ্বাস না হলে তুমি যাও, খোলো, দেখো, এই 7টা নিয়মের ভিতরে আছে। একদম একদম ইজি, একদম ইজি। জাস্ট তুমি কি একদম তুমি জাস্ট ক্লুগুলা মাথায় রাখবা। রস্যাউর পরে খণ্ডত হয়, প এর পরে দ হয়, খণ্ডত এর পরিবর্তে ধ বা দ হয়, নাসিক্য বর্ণের পরিবর্তে ম হয়, অনুষ্কারের পরিবর্তে ম হয়, নিয়ের পরিবর্তে দন্তান্ন হয়, এবং মূর্ধন্য ষ এবং ঠ থাকলে মূর্ধন্য ষ থাকবে, ঠ এর পরিবর্তে ত বা থ হবে। শেষ, এই 7টা নিয়ম। এরপরে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির জন্য মাত্র একটা নিয়ম, অর্থাৎ এটা হচ্ছে শব্দের মাঝে ওকার, র, রেফ এবং তালিবাস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব যুক্ত বর্ণ যদি পায় বিসর্গ হবে তাই। এই একটা নিয়ম, বিসর্গের জন্য একটা নিয়ম হলেই এনাফ। যেমন ততোদিকে যে ওকার আছে, ওকার, ওকার বলছি, ওকার থাকলে ওকারকে উঠিয়ে দিয়ে সেখানে বিসর্গ বসবে। এরপরে নিশ্চয়, এ যে তালিবাস্য যুক্ত বর্ণ আছে, এ যে তালিবাস্য উঠিয়ে দিয়ে সেখানে কী জানি বিসর্গ বসানো হয়েছে। অর্থাৎ তোমাদের এই যে নিয়মগুলো সন্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এখানের এই যে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনের 7টা নিয়ম। আর এর আগের ক্লাসগুলোর মধ্যে আগের ভিডিওতে আলোচনা করছি স্বরসন্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা নিয়ম। এই 5টা নিয়ম আর 7টা, এই 12টা নিয়ম যদি তুমি পারো, আমি তোমাকে এটা 100% সিউরিটি দিচ্ছি, বাংলাদেশের কোনো ভর্তি পরীক্ষায় তোমাকে সন্ধিটা আটকাতে পারবে না। তুমি সন্ধির আনসার করবাই করবা, সন্ধির আনসার তুমি দিতে পারবা ইনশাল্লাহ। এই 12টা নিয়ম যদি তুমি মাথায় রাখো, একদম ইজিভাবে তোমাকে দিচ্ছি, একদম ইজিভাবে। জাস্ট একটু খেয়াল করলে, একটু তুমি জাস্ট এখানে মুখস্থ করার কিছু না, জাস্ট একটু দেখে যাবা। রস্যর পরে থ হয়, ফ এর পরে দ হয়, জাস্ট একটু দেখে গেলে তুমি পারবা। তো আশা করি তোমাদেরকে আজকে সন্ধি নিয়ে তোমাদের একদম পুরা কমপ্লিট হচ্ছে যে তোমাদের আলোচনা করেছি। তোমরা যদি সন্ধির আগের ক্লাসের এবং এই ক্লাসের এগুলা নোট করে রেখে দাও, আশা করি আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে, এর আগেও বলছিলাম, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, বাংলাদেশের কোনো বইতে তুমি এভাবে সন্ধি পাবা না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমাকে আমি চ্যালেঞ্জ দিতেছি, কোনো কোথায়ও পাবা না। যদি পাও তুমি আমাকে ইনবক্সে দিও যে ভাইয়া আমি পাইছি, আমি হার মাইনা নেব তোমার কাছে। তুমি পাবা না, কোথায়ও পাবা না। সুতরাং তুমি এটাকে নোট করে নিয়ে নাও। তুমি তোমার ছোটো ভাই কিংবা কেউ যদি থাকে তাদেরও কাজে লাগবে, তুমি ভবিষ্যতে সরকারি চাকরি প্রিপারেশন নিলেও তোমারও কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। তোমরা যারা আমাদের ভিডিওর সাথে আছো, তোমরা একটু কষ্ট করে শেয়ারটা করে দেবে। আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি, এর আগেও অনেকগুলো ভিডিও করছি, তোমরা দেখি যে শেয়ার করতে চাও না ভাই। অন্যান্য ধরনের হচ্ছে যে ফানি ভিডিওগুলো যেখানে শেয়ার করলে তোমার গুনাহ হচ্ছে, তোমরা ওই জায়গায় কিন্তু শেয়ার ঠিকই করতেছ। অথচ তোমরা জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে জ্ঞান জানলো এবং মানুষকে জানানোর জন্য সে সেটা প্রচার করলো, তার জন্য রয়েছে উত্তম যাজা। অর্থাৎ তুমি একটা জ্ঞান জানলা, মানুষের উপকারের জন্য সেই জ্ঞানকে আবার প্রচার করে দিলা, তাহলে অবশ্যই তোমার জন্য কল্যাণ কি হবে না বলো? তুমি অন্যের কল্যাণ চাইলে অবশ্যই আল্লাহ তো তোমার কল্যাণ চাবে। তুমি যদি অন্যের কল্যাণ না চাও তাহলে তোমার কল্যাণ চাবে কে বলো? তুমি এই একটা ভিডিও, তুমি এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে দিলে তোমার হচ্ছে যে অনেক ক্ষতি হবে, কিংবা তোমার হচ্ছে যে তোমাকে কেউ গালি দিবে, এমন তো কিছু না। এখানে তো জ্ঞানের বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।